আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, কল্পনা করুন একটি দেশ দারিদ্র্যে ডুবে আছে। বেকারত্ব, অপরাধ, মাদকাসক্ত, দাঙ্গা, জনসংখ্যার চাপ আর অশিক্ষার অন্ধকারে ঘেরা এমন একটি দেশ। না, আমি বাংলাদেশ কিংবা ভারতের কথা বলছি না। আমি 1965 সালের সিঙ্গাপুরের কথা বলছি। সেই সময় ছিল সিঙ্গাপুরের এই অবস্থা। অতঃপর হঠাৎ কি এমন অলৌকিক ঘটনা ঘটলো যে মাত্র 25 বছরে সিঙ্গাপুর বিশ্বের শীর্ষ 5টি ধনী দেশের একটিতে পরিণত হলো। যে দেশটি ছিল একসময় মলয়ের ভাগাড়, সেই দেশটি কিভাবে পরিচ্ছন্ন দেশে পরিণত হলো দুর্নীতিমুক্ত, এশিয়া এমনকি বিশ্বের শ্রেষ্ঠ একটি দেশে পরিণত হলো। কিভাবে এই অলৌকিক রূপান্তর সম্ভব হলো, আর এই রূপান্তরের নায়কই বা কে? বিস্তারিত জানতে শেষ পর্যন্ত সাথেই থাকুন। সিঙ্গাপুর একটি ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র। মাত্র 710 বর্গ কিলোমিটারের আয়তন। জোহর প্রণালী এটিকে মালয়েশিয়া থেকে আলাদা করেছে। এখানে 57 লাখ মানুষ বাস করে। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 8,000-এর কিছু বেশি, যা বাংলাদেশের তুলনায় কিছুটা কম। তবুও দেশটি বিশ্বের 3য় সর্বোচ্চ জনবহুল দেশ। দেশটির নাম সংস্কৃত শব্দ সিংহপুর, অর্থ সিংহের শহর। যদিও সিঙ্গাপুরের সিংহ খুঁজে পাওয়া খুব কঠিন। সিঙ্গাপুরে মাথাপিছু জিডিপি 2024 সালের ডিসেম্বরের হিসেবে প্রায় 91,000 মার্কিন ডলার, যেখানে 2024-25 অর্থ বছরে বাংলাদেশের মাথাপিছু জিডিপি প্রায় 2,900 মার্কিন ডলার। যদিও বা এই হিসেবের মধ্যে অনেক শুভঙ্করের ফাঁকি আছে। সিঙ্গাপুর একটি বৈচিত্র্যময় দেশ। এখানে 75% চীনা, 13% মালয়, 9% বাঙালি, পাঞ্জাবি, তামিল এবং 3% আরব ও ইউরোশীয় বাস করে। সিঙ্গাপুরে প্রধান 5টি ধর্মের পাশাপাশি নাস্তিক, ইহুদি, জৈন ও শিখ সম্প্রদায়ও রয়েছে। সিঙ্গাপুরে আদিবাসী সম্প্রদায় হলো ওরাং লাউত সম্প্রদায়। আজ তারা ঐক্য ও বৈচিত্র্যের প্রতীক। তবে ইতিহাস বলে সিঙ্গাপুর সবসময় এমন ছিল না। একসময় সিঙ্গাপুর মালয়েশিয়ার টিন ও রাবার শিল্পের প্রক্রিয়াকরণ অঞ্চল হিসেবে পরিচিত ছিল। মধ্যযুগে সিঙ্গাপুর আরব, মালয় ও চীনা ব্যবসায়ীদের বাণিজ্য কেন্দ্র ছিল। 1819 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এটি করায়ত্ত করে, বন্দর তৈরি করে। 1869 সালে মিশরের সুয়েজ খাল চালু হওয়ার পর বিশ্বব্যাপী সমুদ্রপথে বাণিজ্য বেড়ে যায়। ফলে সিঙ্গাপুরের নৌবন্দরের গুরুত্বও বহুগুণ বৃদ্ধি পায়। সিঙ্গাপুরে ব্রিটিশরা শুধু নৌবন্দরই তৈরি করেনি, তারা বিভিন্ন জাতিকে ধ্বংস করার নীল নকশাও তৈরি করে। সে উদ্দেশ্যে বাংলায় উর্বর কৃষি জমিতে জোর করে আফিম উৎপাদন করত, আর সেই উৎপাদিত আফিম সিঙ্গাপুরে প্রক্রিয়াজাত করে বিভিন্ন দেশে রপ্তানি করত। ব্রিটিশরা কিভাবে অবিভক্ত বাংলাকে
লুটপাট ও ধ্বংস করেছে তা নিয়ে এই ভিডিওটা দেখে আসতে পারেন। লিঙ্কটা ডেসক্রিপশনে দেয়া থাকবে। 1941 সালে সিঙ্গাপুর নামক এই ছোট্ট দেশে প্রায় 20,000 আফিম আসক্ত ব্যক্তি শনাক্ত হয় ব্রিটিশদের এই আফিম প্রক্রিয়াকরণের ফলে, যার প্রভাবে নানা রকমের অপরাধ বেড়ে যায় সিঙ্গাপুরে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1942 সালে জাপানিরা সিঙ্গাপুর দখল করে 3 বছর শাসন করে। কথিত আছে এই সময় হত্যা, নির্যাতন, জোরপূর্বক শ্রম ও মহিলাদের শোষণে দেশটি প্রায় ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যায়। অতঃপর জাপানিরা দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজিত হলে সিঙ্গাপুরে প্রায় 35,000 আফিম আসক্ত ব্যক্তি শনাক্ত হয়। সাথে সাথে অসংখ্য জুয়া কেন্দ্র, পতিতালয়ও দেখা যায়। ফলে দারিদ্র্য, বেকারত্ব ও খাদ্য সংকট প্রকট ছিল সেই সময়। যদিও বা অভিজ্ঞ মহলের মতে এই সমস্যাগুলো ইংরেজরা সিঙ্গাপুরে আগমনের পর থেকেই হয়তোবা কম বেশি এমনই ছিল। তবে ব্রিটিশরা দ্বিতীয় বা সিঙ্গাপুরে ফিরে এসে, অর্থাৎ তাদের ক্ষমতার শেষ সময়ে, বিশ্বের অন্যান্য দখলকৃত দেশের মতো সিঙ্গাপুরেও কিছু সেবামূলক কাজে হাত দেয়। পানি, বিদ্যুৎ ও খাদ্য সরবরাহ উন্নত করে। ফলে অপেক্ষাকৃত তরুণ সিঙ্গাপুরবাসীরা ব্রিটিশদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করতে শুরু করে। সিঙ্গাপুরে 1948 সালে প্রথম আংশিক নির্বাচন হয় এবং 1959 সালে পূর্ণ নির্বাচন হয়। এই নির্বাচনে লি কুয়ান ইউ এর পিপলস অ্যাকশন পার্টি (পিএপি) জয়ী হয়। তিনি প্রথম প্রধানমন্ত্রী। লি এ সময় বিশ্বাস করতেন আয়তন ও অন্যান্য সীমাবদ্ধতার কারণে সিঙ্গাপুর স্বাধীনভাবে টিকতে পারবে না। তাই 1963 সালে তিনি মালয়েশিয়ার সাথে একীভূত হয়। কিন্তু মালয়েশিয়ার সংবিধানে মালয়দের বিশেষ অধিকার ও রাজস্ব বণ্টন নিয়ে অসন্তোষে 1964 সালে জাতিগত দাঙ্গা শুরু হয়। তবে এ দাঙ্গা ও বৈষম্য সৃষ্টির পিছনে যে ইংরেজদের হাত ছিল না তা নিশ্চিতভাবে বলা যায় না। কারণ ইংরেজদের প্রধান অস্ত্রই ছিল যে কোনো জাতির ভেতর দাঙ্গা ও বৈষম্য সৃষ্টি করে ঐক্যে ফাটল ধরানো এবং তাদেরকে শাসন করা, তাদের সম্পদ লুণ্ঠন করা। যার ফলস্বরূপ যেটার ফলাফলও দেখা যায় যে 1965 সালে সিঙ্গাপুর মালয়েশিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে। প্রিয় বন্ধুরা, মনে রাখুন, বাংলাদেশ পাকিস্তান থেকে স্বাধীন হওয়ার মাত্র 5 বছর আগে সিঙ্গাপুর স্বাধীন প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে। আর সেই সময়কার সিঙ্গাপুরের অবস্থা তো ইতিপূর্বে আপনাদেরকে বলা হয়েছে। প্রজাতন্ত্র গঠন হলেও ব্রিটিশরা 1971 পর্যন্ত সিঙ্গাপুরে ছিল। লি কুয়ান ইউ সিঙ্গাপুর স্বাধীন প্রজাতন্ত্র হওয়ার পর থেকে দেশ গড়ার কাজে গভীর মনোযোগী হন। 1967 সালে তিনি আসিয়ান প্রতিষ্ঠা করে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে শান্তি স্থাপন করে। জাতীয় নিরাপত্তার জন্য 18 বছর বয়সী ছেলেদের জন্য সেনা প্রশিক্ষণ ও জাতীয় সেবামূলক কাজে অংশগ্রহণ বাধ্যতামূলক করা হয়। তিনি একই সাথে শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে বিনামূল্যে উচ্চমানের প্রাথমিক শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণ চালু করেন। জাতিগত সম্প্রীতির জন্য সরকারি আবাসনে চীনা, মালয় ও অন্যান্য সম্প্রদায়ের জন্য নির্দিষ্ট অনুপাতে বসবাসের নীতি প্রবর্তন করেন। ফলে
সিঙ্গাপুরে নাগরিকরা একসঙ্গে বসবাস করে দেশের মধ্যে ঐক্য গড়ে তোলে। 1990 সাল থেকে ধর্মীয় সম্প্রীতি আইন ও জাতিগত সম্প্রীতি দিবস চালু হয়, যেখানে শিশুরা বিভিন্ন ধর্মের পোশাক পরে ঐক্যের শপথ নেয়। লি কুয়ান ইউ পরিচ্ছন্নতাকে সভ্যতার প্রতীক মনে করে 1968 সালে কিপ সিঙ্গাপুর ক্লিন প্রচারণা শুরু করেন, যেখানে ময়লা ফেলা এমনকি থুতু ফেলার জন্য কঠোর জরিমানা হিসেবে 1000 সিঙ্গাপুর ডলার নির্ধারণ করা হয়। শুধু তাই নয়, 1992 সালে চুইংগামও নিষিদ্ধ করা হয়। অপরদিকে সিঙ্গাপুরে বস্তি দূর করতে প্রাথমিকভাবে 26,000 পরিবারকে সরকারি আবাসনে স্থানান্তর করা হয়, যার ধারাবাহিকতায় আজ 80% নাগরিক সরকারি আবাসনে থাকে। নগরবাসীর ভোগান্তি দূর করতে হকারদের জন্য উপযুক্ত বিকল্প কাজের ব্যবস্থা করা হয়। অনেকের জন্য ফুড সেন্টার তৈরি করা হয়। এছাড়াও নদী রক্ষা ও দূষণ দূর করতে নিয়মিতভাবে নদী সংস্কার ও পরিষ্কার করা হয়। সিঙ্গাপুরে স্বাস্থ্যসেবা সাশ্রয়ী করতে সরকারি হাসপাতালে বেড ও মেডিসেপ সিস্টেম চালু করা হয়। পাশাপাশি ব্যক্তিগত গাড়ির উপর উচ্চ কর আরোপ করা হয় এবং পাবলিক ট্রান্সপোর্ট সাশ্রয়ী, আরামদায়ক ও নিরাপদ করা হয়। টেমাসেক হোল্ডিংসের মতো সরকারি কোম্পানির মাধ্যমে অর্জিত লভ্যাংশ শিক্ষা, স্বাস্থ্য ও পরিবহনে বিনিয়োগ করা হয়। সিঙ্গাপুরের সেন্ট্রাল প্রভিডেন্ট ফান্ড দেশের সঞ্চয় বাড়ায়। 2021 সালের সিঙ্গাপুরবাসীর সঞ্চয়ের হার ছিল জিডিপি প্রায় 60%। সিঙ্গাপুরে প্রাকৃতিক সম্পদ নেই বললেই চলে। এজন্যই লি সরকারি বিনিয়োগ ও বিদেশি কোম্পানির জন্য অর্থনীতি উন্মুক্ত করেন। বিশ্বমানের নৌবন্দর, বিমানবন্দর ও হাউজিং বোর্ড তৈরি করেন। ব্যবসার সুবিধার জন্য কর কমানো, দুর্নীতি ও লাল ফিতার প্রথা বন্ধ করা হয়। দুর্নীতি দূর করতে দেশের সর্বোচ্চ মহল অর্থাৎ মন্ত্রীদের উচ্চ বেতনের পাশাপাশি কঠোর শাস্তি হিসেবে $1,00,000 জরিমানা চালু করেন। ফলস্বরূপ সিঙ্গাপুর আজ শুধু এশিয়া নয়, সারা বিশ্বের দ্বিতীয় ব্যবসাবন্ধ ও চতুর্থ দুর্নীতিমুক্ত দেশ। টেক্সটাইল থেকে বায়োটেক, ফার্মাসিউটিক্যাল থেকে যুগোপযোগী আধুনিক অন্যান্য শিল্পে সিঙ্গাপুর বিশেষ গুরুত্ব দেয়। লি কুয়ান ইউ সিঙ্গাপুরকে দারিদ্র্য থেকে সমৃদ্ধির শিখরে নিয়ে যান। যদিওবা সমালোচকরা অভিযোগ করেন যে তার শাসনামলে গণমাধ্যমের স্বাধীনতা সীমিত ছিল, তবে লি কুয়ান ইউ এর নীতি ছিল শিক্ষা, সম্প্রীতি, পরিচ্ছন্নতা ও দুর্নীতিমুক্ত প্রশাসন, যা সিঙ্গাপুরকে বিশ্বের শীর্ষে নিয়েছে। অথচ এত কিছু অর্জনের পরেও লি কুয়ান ইউ কঠোরভাবে ব্যক্তি পূজা প্রতিরোধ করেন। এজন্যই সমগ্র সিঙ্গাপুরে তার কোনো মূর্তি নেই। অথচ আজ বাংলার অবস্থা কোথায় দেখেন? আজ আমরা আমাদের ইতিহাসে জানি না, এমনকি আমাদের শিক্ষা ব্যবস্থাতেও কূটকৌশলে আমাদের গৌরবময় প্রকৃত ইতিহাস জানানো হয় না। এই অবিভক্ত বাংলা শত শত বছর আগে থেকেই একটি মুসলিম প্রধান দেশে ছিল। ইংরেজরা আসার আগে এই দেশে ছিল উন্নত নৈতিকতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ।
এই বাংলা ছিল পৃথিবীর শ্রেষ্ঠ 6টি সমৃদ্ধ দেশের মধ্যে একটি। অথচ অভিশপ্ত ইংরেজরা এই দেশ দখল করে প্রায় 190 বছরের দুঃশাসন, লুণ্ঠন ও কূটকৌশলে এই বাংলাকে খণ্ডিত, পঙ্গু ও নৈতিকতা বিবর্জিত বাঙালি জাতিতে পরিণত করেছে। এই বাংলার মাটি সবসময় উর্বর ছিল। এখানে এমন কোনো স্থান এখনো পাওয়া যায় না যেখানে গাছ লাগালে ফল উৎপাদন হয় না। অথচ স্বাধীনতার এত বছর পরেও আমাদের অন্যের দুয়ারে ভিক্ষা করতে হয় খাদ্যের জন্য। এই বাংলায় এত এত প্রাকৃতিক সম্পদ, সম্ভাবনা সত্ত্বেও শুধু সঠিক নেতৃত্বের অভাবে আমাদের প্রিয় জন্মভূমি পিছিয়ে। আজও আমাদের বেশিরভাগ ক্ষমতাবান শিক্ষিত সমাজ, রাজনীতিবিদরা দেশি ঠাকুর অপেক্ষা বিদেশি কুকুরকে বেশি গুরুত্ব দেয়। তারা এদেশের সম্মানের জীবন অপেক্ষা বিদেশের তৃতীয় শ্রেণীর জীবনকে বেশি মূল্যবান মনে করে। আর এই কারণে স্বাধীনতার এত বছর পরেও আমরা প্রকৃত স্বাধীনতা থেকে বঞ্চিত। প্রিয় বন্ধুরা, আপনার মতামত কি? আশা করি জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। যেখানে থাকুন, ভালো থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।